আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি হাসিব তানজিদ। আজকে তোমাদের সাথে আমি দ্বিতীয় অধ্যায়, বোটানি দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে কিছু কথা বলবো। এই ক্লাসটার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে। এইচএসসি 25 তোমাদের জন্য, বিশেষ করে এই ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য একটা ওয়ান শট ক্লাস, যে তোমরা কি পড়বা এই অধ্যায় থেকে সেই বিষয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। কোষ বিভাজন আমাদের সবার জন্য খুব প্রিয় এবং হচ্ছে খুব সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে নাম্বার উঠানোটাও অনেক সহজ। আজকের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন থেকে আমরা কি কি কোশ্চেন পড়ব, কিভাবে উত্তর করব, এবং এটা নিয়ে কিছু বেসিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত কোষ বিভাজন। এই কোষ বিভাজন থেকে আমাদের কি কি পড়তে হবে, ক্লাসগুলো একটু দেখো। কি কি পড়তে হবে কোষ বিভাজন? কোষ বিভাজন তোমরা অবশ্যই এই ক্লাস করার সময় আমার সাথে খাতা কলম বই নিয়ে বসবা। আমি যে যে কোশ্চেনগুলো তুলবো এইচএসসি 25, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা তুলবা, এবং আমি যেই যে পয়েন্টগুলো দাগাবো তোমাদের জন্য বা যেগুলো দাগাতে বলবো সেগুলো তোমরা অবশ্যই দাগিয়ে রাখবে। কোষ বিভাজনতে আমাদের প্রথমত যেই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাইটোসিস ধাপ। মাইটোসিস ধাপ, এটা ইনফিনিটি স্টার। এটা যে কোনো ক্লাসের জন্য, যে কোনো ব্যাচের জন্য এই ধাপটা হচ্ছে ইনফিনিটি স্টার। দ্বিতীয় প্রশ্ন, মায়োসিস। মায়োসিসের প্রোফেজ 1, এইটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। রচনামূলক এই প্রশ্নগুলো বেশি আসে। 3 নাম্বার, মাইটোসিস ও মায়োসিসের পার্থক্য। 4 নাম্বার, মাইটোসিস ও মায়োসিসের গুরুত্ব। তোমরা এই প্রশ্নগুলো একটু তুলে রাখো। এই প্রশ্নগুলা তোমাদের বড় প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে। এই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই সৃজনশীল কমন পাবা। এই 4টা টপিক থেকে অবশ্যই সৃজনশীল কমন পাবা। এই অধ্যায়, এই ধাপগুলোতে থেকে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চিত্র। অবশ্যই তোমাদের চিত্র আঁকতে হবে। চিত্র, চিত্রের সাথে আমরা শর্ট কোশ্চেনের জন্য কি কি পড়বো, কি কি ইম্পর্টেন্ট টপিক আছে একটু বলি। ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস। আরেকটা প্রশ্ন হচ্ছে কোষ চক্র। কোষ চক্রটা ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ ও অনুধাবনের জন্য। তারপরে হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এই প্রশ্নটা হচ্ছে অনুধাবনের জন্য। অনুধাবন ও জ্ঞান। এছাড়া আরো কিছু প্রশ্ন আছে, এই টপিকগুলো আমি বললাম। ও আরেকটা হচ্ছে তোমাদের জন্য দেহকোষ ও জনন কোষ। এখন খেয়াল করো, এই টপিকগুলো তোমাদের সবারই খুবই পরিচিত একটা টপিক। এই টপিক থেকে তোমরা 9, 10, 8-এ, তারপরে হচ্ছে এইচএসসি তেও তোমরা অনেকবার পড়ছো। এই টপিকগুলো থেকে সাধারণত আমরা অনুধাবন, জ্ঞানমূলক এবং এমসিকিউ কে টার্গেট করবো মেনলি। আচ্ছা, আমরা এখন একটু পড়ায় চলে যাই।
আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা পড়ায় চলে যাব। প্রথম টপিক অ্যামাইটোসিস। আচ্ছা, অ্যামাইটোসিস বলার আগে একটু কোষ বিভাজন বলিনি। কোষ বিভাজন কি, এই কোশ্চেনটা জ্ঞানমূলকে আসতে পারে, এটা মাথায় রাখবা। কোষ বিভাজন কি, এটা জ্ঞানমূলকে আসতে পারে। এটা সংজ্ঞাটা হচ্ছে তোমরা দিবা, কোষ বিভাজন হচ্ছে একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি লাভ করে। তাহলে এটা কি প্রক্রিয়া? অত্যাবশ্যকীয়, এবং এর মাধ্যমে কি হয়? কোষের সংখ্যা বৃদ্ধি লাভ করে। কোষ বিভাজন, তাহলে এটা কি প্রক্রিয়া? অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া তোমরা আরেকটা করতে পারো, আরেকটা প্রশ্ন লেখা যায় যে এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, ধরো একটা কোষ, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা কোষ, এটা হইতে পারে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা কোষ তৈরি হয়, এটাকেও আমরা কোষ বিভাজন বলতে পারি। এখন কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ, 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, এখন আমরা একটু বই থেকে দেখি। দেখো অ্যামাইটোসিসের সংজ্ঞাটা যেটা বইতে আছে, যে এটা কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, কথা শোনো, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল পর্যায় ছাড়াই, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো জটিল পর্যায় ছাড়াই সরাসরি দুটি অপত্য কোষে বিভাজিত হবে। নিউক্লিয়াসটা কোনো জটিল পর্যায় ছাড়াই সরাসরি দুটি অপত্য কোষে পরিণত হবে, তাকেই আমরা বলবো অ্যামাইটোসিস। সহজ সংজ্ঞা, অ্যামাইটোসিসের বাংলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা মনে রাখবে এমসিকিউর জন্য। অ্যামাইটোসিসের বাংলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তোমরা অবশ্যই বই নিয়ে বসবে কিন্তু। আর এই যে এই ছবিটা আমাদের আঁকতে হবে, এই ছবিটা খুব সহজ একটা ছবি, যে একটা কোষ, একটা মাতৃকোষ, এইটা হচ্ছে প্রধান কোষ, এটাকে বলতেছি আমরা মাতৃকোষ, এইটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসটা কি হবে? এই নিউক্লিয়াসটা কি হবে? বিভাজিত হবে, বিভাজিত হবে। এই নিউক্লিয়াসটা কি হবে? বিভাজিত হবে। বিভাজিত হয়ে নতুন দুটি অপত্য কোষের সৃষ্টি করবে। কিভাবে বিভাজিত হবে? দেখো, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে এরকম বড় হবে, বড় হয়ে ঠিক মাঝ বরাবর একটা বিভাজন সৃষ্টি হবে। তখন কি হবে? একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হবে, একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হবে। তাহলে এইটা হচ্ছে, এখানে আমি তোমাদেরকে অপত্য কোষ আর মাতৃকোষ বুঝিয়ে দিচ্ছি। এই কোষটা হচ্ছে মাতৃকোষ, এখান থেকে দুইটা নতুন কোষের সৃষ্টি হয়েছে। এখন প্রশ্নে যদি আসে যে মাতৃকোষ কাকে বলে, তোমরা উত্তর করবা যেই কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃকোষ। আর মাতৃকোষের মাধ্যমে যে নতুন দুইটা কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ। তাহলে এই দুইটা হচ্ছে অপত্য কোষ, এগুলো কি? অপত্য কোষ। আর এই যে মেইন কোষটা, এটাকে বলা হয় মাতৃকোষ। তাহলে তোমরা চিন্তা করো ব্যাপারটা, যে নতুন কোষটাকে বলবো আমি অপত্য কোষ, আর যেই কোষটা থেকে অপত্য কোষের সৃষ্টি হবে সেটাই হচ্ছে মাতৃকোষ। তাহলে আমরা অ্যামাইটোসিস বুঝলাম যে কোনো জটিল পর্যায় ছাড়াই সরাসরি নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে হবে, এটাকে আমরা অ্যামাইটোসিস বলবো। আর যেই কোষটা থেকে নতুন কোষ সৃষ্টি হবে সেটাকে আমরা মাইটোসিস বলবো। এবং সরি, যে কোষটা নতুন কোষটা সৃষ্টি হবে তাকে আমরা মাতৃকোষ বলবো, আর নতুন সৃষ্ট কোষটাকে আমরা বলবো অপত্য কোষ। অপত্য কোষ আর মাতৃকোষ গেল, অ্যামাইটোসিস গেল। অ্যামাইটোসিস থেকে আমি প্রথমে বলছি যে প্রশ্ন কি আসতে পারে, অ্যামাইটোসিস কি, অ্যামাইটোসিসের প্রক্রিয়াটা। এখন আমরা পরের টপিকটা হলো আমাদের জন্য
কোষ চক্র। এখান থেকে আমরা কি পড়বো, এটার জন্য আমাদের এমসিকিউর জন্য মূলত আমরা এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। আর যদি প্রশ্ন আসে যে আসতে পারে যে কোষ চক্র কি, এবং কোষ চক্রের সাথে আসতে পারে যে কোষ চক্রের অনুধাবনে কোষ চক্রটা আসতে পারে, জ্ঞানমূলক এবং অনুধাবন। তাহলে কোষ চক্রটা দেখো, কোষ, একটি কোষ সৃষ্টি, বৃদ্ধি ও পরবর্তীতে বিভাজন, এই তিনটা কাজ চক্রের মাধ্যমে সম্পন্ন হইলে কোষটা কি হবে, সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটা কাজকে একসাথে আমরা বলি কোষ চক্র। এখন এই কোষ চক্রটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করব, এবং কোষ চক্রের ইংলিশটা মনে রাখবে ইন্টারফেস। এই প্রশ্নটা আসে, এইভাবে আসে যে ইন্টারফেস কি জিনিস, ইন্টারফেস থেকে প্রশ্ন আসে জ্ঞানমূলক যে ইন্টারফেস কি। এখন এই কোষ চক্রটা কে সাহায্য করে, কোষ চক্রটা কিভাবে হয়, কে সাহায্য করে সেটা জানবো। কোষ চক্রের 4টা ধাপ মনে রাখবা। কোষ চক্রের কয়টা ধাপ, 4টা। G1, G2, তারপরে এস, আর হচ্ছে এম ফেজ। G1 এর পরে এস, তারপরে G2 ফেজ। এই 4টা ফেজের মাধ্যমে একটা কোষ চক্র হয়, এবং এই প্রতিটা কোষ চক্রের সময় কতটুকু লাগে সেটা জানতে হবে। G1 এ লাগে 30 থেকে 40% সময়, 30 থেকে 40%। এস দশায় লাগে 30 to 50%। G2 দশা এখানে লাগে 10 to 20%। এইটা হচ্ছে আমাদের প্রস্তুতি। তাহলে দেখো টোটাল প্রস্তুতিতেই সময় লাগতেছে 90 থেকে 95% সময়। এখন এই যে 90 থেকে 95, বাকিটুকু মাত্র 5 থেকে 10% সময় যাবে বিভাজন পর্যায়ে। 5 থেকে 10% কি যাবে, বিভাজন পর্যায়ে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন হইতে সময় কতটুকু লাগে, 5 থেকে 10%। আর পুরাটা প্রস্তুতি নিতে আমাদের সময় লাগবে 90 to 95% টাইম। এখন কোন দশায় কি হয় সেটা একটু আমরা জানবো। যে G1 দশা, এর মধ্যে এস দশাটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এস দশাটাতে ডিএনএ প্রতিলিপন হয়। এস দশায় ডিএনএ এস দশাতে হবে এস ইকুয়ালস টু ডিএনএ প্রতিলিপন। তাহলে এস দশাতে আমাদের কি লাগবে, ডিএনএ প্রতিলিপন হবে। এটা এমসিকিউতে আসে যে এস দশাতে কি হয়, এস দশাতে আসে হয় হচ্ছে ডিএনএ প্রতিলিপন। আচ্ছা, এই কোষ চক্রের আবিষ্কারককে হাওয়ার্ড ও পেল্ক। এটা এমসিকিউতে আসে, দাগায় রাখো তোমরা এখনই, এটা এমসিকিউ, হাওয়ার্ড ও পেল্ক। এই দুইজন বিজ্ঞানী মিলে ইন্টারফেজ আবিষ্কার করে। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে মাইটোসিসের ধাপ, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাইটোসিসের ধাপ, মাইটোসিসের ধাপ। দেখো মাইটোসিসের ধাপটা, এই মাইটোসিসের ধাপটা আমাদের সবারই পরিচিত, কারণ হচ্ছে এই মাইটোসিসের ধাপ সম্বন্ধে আমাদের যে 5টা ধাপ আছে আমরা সবাই এটা মোটামুটি জানি কম বেশি, এবং এটা যে ছবিগুলা, এই ছবিগুলাও আমাদের আঁকার অভিজ্ঞতা থাকার কথা। এখন 1 নাম্বার ধাপটা হচ্ছে, 1 নাম্বার ধাপ প্রোফেজ। 1 নাম্বার ধাপটা হচ্ছে কি, প্রোফেজ। এখন প্রোফেজ থেকে মনে রাখবা, এই প্রোফেজটা হচ্ছে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী। আমাদের জীবনে যেমন অনেক কিছু দীর্ঘস্থায়ী থাকে না, এরকম প্রোফেজ দশাটা হচ্ছে এরকম দীর্ঘস্থায়ী একটা দশা। এই প্রোফেজ দশাই হচ্ছে তোমার, এটার আরেকটা বাংলা হচ্ছে আদ্য পর্যায়। বাংলাটা কি, আদ্য পর্যায়। এখন এই প্রোফেজ দশা থেকে তোমাদের মনে রাখতে হবে, একদম শুরুতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে প্রোফেজ দশা। একটা কোষ নিউক্লিয়াস শুরুতে যেভাবে থাকে ঠিক ওইভাবে হচ্ছে প্রোফেজ দশাটা হয়। আমি একটু ছবি আঁকি, নর্মাল ছবি দেখো, যেটা তোমরা ছোট থেকে দেখে বড় হয়েছে, একটা নিউক্লিয়াসের ছবি। এই যে দেখো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা তোমরা ছোট থেকে দেখছো না, এরকম থাকে একটা গোল, এর মধ্যে কতগুলো সুতা নুডলস এর মতো থাকে। এই যে দেখো কতগুলো নুডলস, এই হচ্ছে হলো ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাটা হচ্ছে তোমার ক্রোমোজোম, যেটা কিনা আমাদের বংশগতির বৈশিষ্ট্যগুলো বহন করতেছে। এইখান থেকেই হচ্ছে কোষ বিভাজনটা হবে। আর আমরা
বারবার বলতেছি যে এই ক্লাসের উদ্দেশ্যটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা একটা ওয়ান শট ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবা কি, তোমরা জানতে পারবা হচ্ছে কোশ্চেন কোত্থেকে আসে, এবং আমি তোমাদেরকে মোটামুটি কোশ্চেন সম্বন্ধে, কোশ্চেন অ্যান্সার গুলো কিভাবে করতে হবে এবং কোশ্চেনের জন্য কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। এবং তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা যাতে হচ্ছে তোমরা এই বিষয়গুলো তোমরা জানতে পারো। এখন দেখো আমরা আবার পরে চলে আসি। প্রোফেজ দশাতে কি হয়, একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি সাধারণত বিশ্রামরত অবস্থায় আছে। আমরা যখন বাসায় ঘুমাই না বিশ্রাম নিয়ে, আমরা এই বিশ্রাম নিয়ে ঘুমাই, সেরকম ওরা কি অবস্থায় থাকে, বিশ্রামরত অবস্থায় আছে। এখন সে কাজ করবে, এখন এই প্রোফেজটা কি করবে, কাজ করা শুরু করবে। কাজ করার শুরুতেই প্রোফেজ দশাটা কি করবে, জল বিয়োজন শুরু করবে। প্রোফেজটা কি করবে, জল বিয়োজন শুরু করবে। এই প্রসেসটা হচ্ছে কি করবে, জল বিয়োজন করবে। তখন ওদের দেখতে কেমন হবে, 1 নাম্বার পয়েন্ট, তোমরা এটা একটু লিখে রাখতে পারো এই জিনিসটা, এটা তোমাদের জন্য খুব ভালো কাজে দিবে। 1 নাম্বার, প্রোফেজ দশায় জল বিয়োজন হবে। আমরা শুকায় যাই না, এরকম শুকায় যাবে। শুকায় কি হবে, জল বিয়োজন করে খাটো এবং মোটা হবে। জল বিয়োজন হবে 2 নাম্বার পয়েন্ট, খাটো এবং মোটা হবে। খেয়াল করো কথাটা, খাটো এবং মোটা হবে। ঠিক আছে, আমি এই টপিকের পরে আমি আমার পরিচয় তোমাদেরকে জানাবো, যে আমি আসলে কে, কোথা থেকে আসলাম, কেন বায়োলজি তোমাদেরকে নিয়ে, এই যে বায়োলজি হঠাৎ করে বায়োলজি লাইভে চলে আসলাম, আমি কি কেন আসলাম, আমার উদ্দেশ্যটা কি বা আমার পরিচয়টা কি, এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু পরেই কথা বলবো। আমরা আগে প্রোফেজ দশাটা শেষ করে নিই। প্রোফেজ দশাটা শেষ করে নিই। এখন এই প্রোফেজ দশাতে খাটো এবং মোটা হয়। তোমরা বইতে এই কথাগুলো দেখতে পাবে যে জল বিয়োজন হবে, খাটো এবং মোটা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই দশাতে আস্তে আস্তে এই দশা দীর্ঘস্থায়ী দশা। কি দশা, দীর্ঘস্থায়ী দশা। 4 নাম্বার, এইখানে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হবে। এই যে দেখো আমি একটা ক্রোমোজোম আঁকি, এই হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা মাঝখানের অংশের নাম তো আমরা সবাই জানি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হবে না, কিন্তু উপরে এবং নিচে বিভাজিত হবে। এই যে দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজিত হয়ে 4টা খণ্ড হয়ে গেল, 4টা বাহুতে পরিণত হইল, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজিত হবে তখন সেটাকে কি বলা হয়, ক্রোমাটিড বলে। এই কথাটা তোমরা মাথায় রাখো। তাহলে এই দশায় লিখে রাখো তোমরা অবশ্যই, এই দশায় ক্রোমোজোম, এই দশায় ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হয়ে দুটি অংশে পরিণত হবে। তাহলে ভাইয়া এই প্রোফেজ দশা থেকে তোমরা এই কয়েকটা পয়েন্ট যদি তোমরা টাচ করতে পারো তাহলে তোমাদের হবে। এই কয়েকটা পয়েন্টই, বেশি কিছু লাগবে না প্রোফেজ থেকে, যে প্রোফেজের এই 4টা পয়েন্ট। আচ্ছা, এখন আমি পরিচয় দিই, আমি হচ্ছি ডাক্তার তানজির। আমি হচ্ছে তোমাদের এই যে শেষ সময় তোমাদের বায়োলজি প্রিপারেশনে একটু হেল্প করার জন্য আসলাম, তোমাদের এই যে লাইভে আসলাম আজকের এই সামনে কয়েকটা দিন আমি তোমাদের সাথে থাকবো। আশা করি তোমরা আমার সাথে থাকবা, আমার লাইভ ক্লাসগুলো দেখবা, এবং যতটুকু সম্ভব হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের এই যে টপিকগুলা, যে প্রতিটা অধ্যায় থেকে কি কি পড়তে হবে, প্রতিটা অধ্যায়ে তোমাদের কি কি লাগবে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে যতটুকু সম্ভব আলোচনা করব, এবং তোমাদের কোর্সটা আমি বুঝাই দেব। এইচএসসি 25 তোমরা হচ্ছে যে কাজটা করবা, এখন রেগুলার হচ্ছে যে এই আমার এই ক্লাসগুলা বা আমাদের সাথে এই পেজের সাথে তোমরা সংযুক্ত থাকবা, এবং থাকার সাথে সাথে তোমরা হচ্ছে এই পেজ থেকে তোমরা আপডেটগুলো পাবা, কখন আমি লাইভে আসব, কখন হচ্ছে আমি কি করব। তো হচ্ছে এখন আমরা আবার একটু পড়ায় যাই।
প্রোফেজ দশাটা হচ্ছে আমাদের শেষ হইলো, এখন হচ্ছে প্রো মেটাফেজ দশা। প্রো মেটাফেজ দশাটা কিভাবে হবে দেখো। প্রো মেটাফেজ এই দশাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এবং স্বল্পস্থায়ী, কাজ বেশি কিন্তু সময় কম। এই কথাটা মনে রাখবা, প্রোফেজের মেইন কথা কাজ বেশি কিন্তু সময় কম। কেন ভাইয়া সময় কেন কম লাগবে? কারণ হচ্ছে যা হবে খুব দ্রুত হবে। আমাদের জীবনে যেমন অনেক কিছু দ্রুত হয়ে যায় না, এই প্রোফেজ দশায় তাই হবে। অনেক কাজ হবে কিন্তু খুব দ্রুত হবে। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এটা মাথায় রাখবা, স্পিন্ডল যন্ত্র। প্রথম কাজটা কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। দ্বিতীয় কাজ কি? এই যে নিউক্লিয়ার যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলা আস্তে 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 ভাঙতে থাকবে এবং নিউক্লিয়াসের মাঝে যে নিউক্লিওলাসটা থাকে সেই নিউক্লিওলাসটাও বিলুপ্ত হবে। নিউক্লিওলাসটা কি হবে? আস্তে আস্তে বিলুপ্ত হবে। এর সাথে মনে রাখবা যে ক্রোমোজোম গুলা দেখলাম আমরা প্রোফেজ পর্যায়ে, সেগুলো আস্তে আস্তে আরো খাটো হবে এবং মোটা হবে। আরো কি হবে? খাটো হবে, মোটা হবে। এই দশার মূল মজা কি জানো? এই দশার মধ্যে নিউক্লিয়াস গুলা নাচতে থাকে। ক্রোমোজোমীয় নৃত্য, এই কোশ্চেনটা এইচএসসি, মেডিকেল অ্যাডমিশন, ডিউ অ্যাডমিশন, ম্যাক্সিমাম জায়গায় এই কোশ্চেনটা অনেকবার আসছে যে ক্রোমোজোমীয় নৃত্য মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে দেখা যায়? উত্তর হবে প্রোমেটাফেজ। ভালো করে মাথায় রাখবে, উত্তর কি হবে? প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এখন তোমরা এখান থেকে কি লিখবা? তোমরা এখান থেকে 3 থেকে 4টা পয়েন্ট লিখবে। একটা হচ্ছে যে নিউক্লিয়ার পর্দাগুলো বিলুপ্ত হইতে থাকে, নিউক্লিওলাস কোষের যে প্রাণকেন্দ্র সেটাও বিলুপ্ত হইতে থাকে, এর সাথে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এবং স্পিন্ডল যন্ত্রের সাথে কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার সাথে দুইটা অঞ্চলের সৃষ্টি হবে। এই যে উপরে একটা অঞ্চল, নিচে একটা অঞ্চল, এগুলোকে বলা হয় মেরু। মেরু মেরু বলা হয়। এবং মাঝখানে যে অঞ্চলটা এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। তাহলে তিনটা পর্যায়ে, তিনটা অংশ দেখো, মেরু তৈরি হয়, বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয় এবং ক্রোমোজোম গুলা আস্তে আস্তে কি করতে থাকে? আন্দোলিত হয়, মানে নাচতে থাকে। ক্রোমোজোম গুলা একদম উপরে নিচে বারবার ওঠানামা করতে থাকে। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। তোমরা এই লাইনটা অবশ্যই লিখবা যে এই দশায় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। প্রোমেটাফেজ গেল। এখন আমাদের মেটাফেজ দশা, যেই দশাটা হচ্ছে আমাদের গেম চেঞ্জিং দশা। এই দশাটাকে আমি কি বলবো? গেম চেঞ্জিং দশা, মেটাফেজ দশা। এই মেটাফেজটা দেখো, এই যে দেখো মেটাফেজ রাখলাম। কি নাই এই দশায়? কি নাই এই দশায়? যেটা নাই সেটা হচ্ছে কি? নিউক্লিয়াসের পর্দা দেখো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। আমি একটু এই যে দেখো, আমি একটু আবার দেখাই। এখানে দেখো আমি নিউক্লিয়াসের পর্দাগুলো রাখছিলাম না, দেখছো? এই আমি যে মেটাফেজ দশাটা আঁকলাম, এই দশায় দেখো নিউক্লিয়াসের কোনো পর্দা নাই। তাহলে প্রথম কথায় নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিওলাস সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। এই দশা কি হবে? নিউক্লিয়াসের পর্দা এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। তোমরা একটু কমেন্ট করতে থাকো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি এটার উত্তর দিব। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আমার সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? সবাই একটু কমেন্টে বলো তো, সাউন্ড কি ঠিকমতো শোনা যাচ্ছে? সাউন্ড আচ্ছা, তাহলে তোমরা দেখো এখন হচ্ছে মেটাফেজ দশা। এই মেটাফেজ দশাতে কি দেখতে পাচ্ছ? এই মেটাফেজ দশাতে আমি যেটা বললাম, নিউক্লিয়াসের পর্দা এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। নিউক্লিয়াসের পর্দা এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। সাথে কি হলো? সবচেয়ে গেম চেঞ্জিং যে কথাটা আমি বললাম যে এই দশাটা গেম চেঞ্জিং দশা, কারণ হচ্ছে নিউক্লিয়াস গুলো একদম মাঝখানে চলে আসবে। সবগুলা নিউক্লিয়াস প্রথমে মাঝে চলে আসবে এবং এই অবস্থাটাকে বলা হয় মেটাকাইনেসিস। এই যে ক্রোমোজোমের ঠিক মাঝ বরাবর এই যে বিষুবীয় অঞ্চল, মানে মধ্যরেখা বরাবর ক্রোমোজোম গুলা যে চলে আসলো, এটাকে আমরা বলি মেটাকাইনেসিস।
তাহলে কি বলতেছি, মেটাকাইনেসিস। এখন মেটাকাইনেসিসে কেন হইলো, এবং এইখানে আরেকটা টপিক যেটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, যে এমসিকিউতে আসে যে কোন দশায় ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা হবে। এটার উত্তর হবে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস দশায় ক্রোমোজোম গুলা সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা হবে, এটা তোমরা মাথায় রাখবা। আরেকটা কথা, লাস্ট কথা, এই কথার জন্যই মায়োসিস থেকে আলাদা হয়েছে। কথাটা মাথায় রাখবা, মাইটোসিস এবং মায়োসিস থেকে আলাদা হয়েছে। কারণ হচ্ছে এই দশাটাতে, এই যে দেখো আমি এত বড় একটা ক্রোমাটিড আঁকলাম, খেয়াল করো ক্রোমাটিড, এই দশাতে মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়া শুরু করবে, মানে দুইটা খণ্ডে পরিণত হবে এই সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে। খণ্ডগুলো দেখতে কিরকম হবে, এই যে দেখো। তাহলে দেখো ভাইয়া যে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে গেছে। আমাদের জীবনে যেমন মনে কিছু নিয়ে বিভাজিত হয় না, এরকম সেন্ট্রোমিয়ারও মাঝ থেকে বিভাজিত হয়ে গেছে, দুইটা খণ্ডে পরিণত হয়েছে। কি খণ্ডে পরিণত হয়েছে, দুইটা খণ্ডে পরিণত হয়েছে। এই সেন্ট্রোমিয়ারের বিভাজনের কারণেই মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা একই রকম থাকে। মাইটোসিসে কি হয়, ক্রোমোজোম সংখ্যা 2n থেকে সবসময় 2n থাকে এই বিভাজনের জন্য। আর মায়োসিসে সেটা কি হয়ে যায়, মায়োসিস একে 2n থেকে n হয়ে যায়। তাহলে এইখান থেকে তোমরা কি লিখবা, এখান থেকে কয়েকটা টপিক। প্রথমটা লিখবা যে মেটাকাইনেসিস হয়, ক্রোমোজোম গুলো কি হয় মাঝ বরাবর চলে আসে। এরপরে তোমরা লিখবা যে মেটাকাইনেসিস হওয়ার সাথে সাথে তোমাদের এইখানে হচ্ছে ক্রোমোজোম গুলা সর্বাধিক খাটো এবং সর্বাধিক মোটা হবে। তারপরে লিখবা এই দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, একদম শেষে দেখবা বইতে লেখা আছে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। এটাই হচ্ছে আমাদের মেটাকাইনেসিস। এরপরে যাব হচ্ছে আমরা অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ, এই দশার গুরুত্ব কি জানো? এই দশাতে এই যে দেখো এই দশাটা হচ্ছে মেরুমুখী চলন হয়। প্রথম কথা, এই দশার মেইন গুরুত্বটা হচ্ছে মেরুমুখী চলন হয়। অ্যানাফেজ দশা আমি সব ভুলে গেছি পরীক্ষার হলে, চিন্তা সবকিছু শেষ, ভয় সব শেষ, কিন্তু আমি এটা ভুলতে পারবো না, অ্যানাফেজ দশায় মেরুমুখী চলন হয়। এবং এই মেরুমুখী চলনে মনে রাখতে হবে বাহুগুলা অগ্রগামী হয়। এটা হচ্ছে মাথাগুলা, এই যে অ্যানাফেজের যে মাথাটা থাকে, মাথাটা হচ্ছে অগ্রগামী এবং বাহুগুলা অনুগামী। এই কথাটা মনে রাখবা। অগ্রগামী মানে কি, মাথা আগে থাকবে আর বাহুগুলা হচ্ছে পেছনে থাকবে। তাহলে এটা দেখতে কিরকম হবে, এই যে দেখো মাথা আগে আর বাহুগুলা পেছনে, এভাবে করে দুই দিকে চলে যাবে, ক্রোমোজোম গুলা দুই দিকে মেরুর দিকে চলে যাবে। এটাকেই বলা হচ্ছে মেরুমুখী চলন। এবং মেরুমুখী চলনের সময় তাদের মেইন কাজটা হবে যে কয়েকটা বর্ণের মতো দেখা যায়। কি দেখা যায়, কয়েকটা বর্ণগুলা কি, ভি এল জে আই, ভি এল জে আই এরকম দেখা যায়। তাহলে বর্ণগুলা কি হয়, এই যে ভি এল জে আই, এই চারটা লেটার ইংলিশ লেটারে দেখা যায়। এইগুলো আমরা ভুলতে পারবো না, এগুলো আমাদের এমসিকিউর জন্য, আমাদের কোশ্চেনে লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে আমরা আবার বলি অ্যানাফেজ দশায়, তোমরা লিখে রাখো কিন্তু আমার কথাগুলা। প্রথম কথা, অ্যানাফেজ দশায় কি হবে, মেরুমুখী চলন হবে। তারপর এখানে কি হবে, এইখানে হচ্ছে বাহুগুলা অগ্রগামী, মানে মাথাগুলা অগ্রগামী হবে, বাহুগুলা অনুগামী হবে। দ্বিতীয় পয়েন্ট, ভি এল জে আই এই শেপে হবে। এবং দুই বাহুতে মেরুতে যখন পৌঁছে যাবে, এই যে ক্রোমোজোম গুলা মেরুতে যখন পৌঁছে যাবে, তখনই এই দশার সমাপ্তি ঘটবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের অ্যানাফেজ দশা গেল। এইখানে হচ্ছে আমি তোমাদের সাথে আরেকটু বেসিক নিয়ে কথা বলবো।
এতক্ষণ যেটা যেটা শুরুতে বলার কথা ছিল কিন্তু আমি এটা এখন বলবো কেন। একটা জিনিস খেয়াল করো তো, যদি এই বিভাজনটা না হইতো, এই বিভাজনটা যদি না হইতো তাহলে কি হইতো ভাইয়া? তাহলে হচ্ছে আমাদের যে ক্রোমোজোম সংখ্যাটা 2n থেকে 2n থাকতো না। আমরা কি হইতাম জানো? আস্তে আস্তে ক্রোমোজোম সংখ্যাটা এলোমেলো হয়ে আমরা অন্যরকম হয়ে যেতাম। এই ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব রাখার জন্য হচ্ছে হলো তোমার এই যে বিভাজনটা প্রয়োজন। এবং মায়োসিস কোষ বিভাজনে মনে রাখবা, আমি এখনই বলে দিতেছি, মায়োসিস কোষ বিভাজনে মনে রাখবা এই বিভাজনটা হয় না। এই যে সেন্ট্রোমিয়ারের বিভাজন, এই যে মেরুমুখী চলন, মায়োসিস 1 দশায় এই বিভাজনটা হবে না। তাই হচ্ছে হলো তোমার কি হবে, তখন মায়োসিসে দেখা যায় 2n থেকে n থাকে, 2n থেকে কি হয়? n হয়। আর মাইটোসিসে 2n থেকে 2n মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। কিন্তু মায়োসিসে খেয়াল করো, এই বিভাজনটা না হওয়ার কারণে মায়োসিসে হয় কি 2n থেকে অর্ধেক হয়ে যায়। কি হবে? অর্ধেক হয়ে যাবে, জনন কোষগুলোর সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এই হচ্ছে হলো আমার মাইটোসিসের জন্য, মাইটোসিস এবং মিওসিসের জন্য অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা আমি যেটা মনে করি 3 স্টার দিয়ে রাখবা, এটা তোমার বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যানাফেজ দশা অবশ্যই অ্যানাফেজ দশা পারতে হবে। অ্যানাফেজ দশা না পারলে তুমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবা না। এবার আসুন টেলোফেজ পর্যায়ে। বিভাজন যা হইছে, যা হারায় গেছিল সব আবার ফিরে আসবে। এখন এই এতক্ষণ যে আমরা কোষ পর্দা হারাইলাম, নিউক্লিওলাস হারাইলাম, যা যা হারাইছি ভাইয়া, কত কিছু আমি মুছে দিলাম না, এই মোছা জিনিসগুলাই আবার আসবে, ফিরে আসবে। কি ফিরে আসবে? কোষ পর্দা ফিরে আসবে, নিউক্লিওলাস ফিরে আসবে। আমরা কমেন্টে দেখি না, অনেকে কমেন্টে আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসব। এখন ঘটনাটা তাই হবে, একটা হারাইছে কিন্তু ফিরে আসবে দ্বিগুণ হয়ে। কিভাবে ভাই একটা কিভাবে দ্বিগুণ হয়ে ফিরে আসে? দেখো, এই যে দেখো, বড় করে ছবিটা আঁকতেছি তোমাদের বোঝার জন্য। এইখানে কি ছিল? অ্যানাফেজ দশায় মেরুমুখী চলন হয়েছিল। এই যে মেরুমুখী চলন হয়েছিল, ক্রোমোজোম গুলা কই? মেরুর দিকে চলে আসছে। এখন দেখো, এইখানে নতুন করে একটা কোষের সৃষ্টি হবে, এইখানে নতুন করে একটা কোষের সৃষ্টি হবে। আমরা শুরু করছিলাম একটা দিয়ে, হয়ে গেল কয়টা? 2টা কোষ। যা হারাইছিলাম দ্বিগুণ হয়ে ফিরে আসছে, কোষ পর্দাগুলা দ্বিগুণ হয়ে আসছে, এর ভেতরে আবার নিউক্লিওলাসও দ্বিগুণ হয়ে আসবে। এবং ক্রোমোজোম গুলা কি হবে? আবার ওই যে আমরা যে জল বিয়োজন করে খাটো মোটা হয়েছি না, এবার এরা আবার শুকায় যাবে, নুডলস হয়ে যাবে। মনে রাখবেন, আবার নুডলস হয়ে যাবে। এই যে দেখো, আবার কি হলো? নুডলস হয়ে গেল। এই যে, তাহলে দেখো, শুরু করছিলাম একটা কোষ দিয়ে, এখন কয়টা কোষ হইলো? 2টা কোষ হইলো। এখন 2টা কোষ, এই যে এখন নুডলস গুলো আবার ব্যাক করলো, আবার এই নিউক্লিওলাসটা ব্যাক করলো, এবং কোষ কয়টা হইলো? 2টা হইলো। বোঝা গেল টেলোফেজ? টেলোফেজের শেষ খেলা এটা মনে রাখবা, সাইটোকাইনোসিস, ক্যারিওকাইনোসিস। এতক্ষণ আমরা যা পড়ছি মনে রাখবা, এতক্ষণ যা করলাম, এই যে সংখ্যা বৃদ্ধি হইলো, 2টা কোষ পাইলাম, এত ঘটনা ঘটলো, সবই হচ্ছে ক্যারিওকাইনোসিস। এখন যেটা হবে সাইটোকাইনোসিস। কি হবে? সাইটোকাইনোসিস। সাইটোকাইনোসিস যদি না হইতো তাহলে কি হইতো জানো? এই যে আমরা ডাবের পানি খাই না, এই ডাবের পানি কিন্তু সাইটোকাইনোসিস না হওয়ার ফলে হয়। মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। কথাটা খেয়াল রাখো, এমসিকিউতে আসে যে ডাবের পানি কোথা থেকে আসে, কোন কারণে ডাবের পানি হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কি বিভাজন? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এখন দেখো সাইটোকাইনোসিস, স্যার এত কিছু বুঝাইলেন, সাইটোকাইনোসিস আবার কেমনে হইব? এইখানে তো সবাই দেখেন দড়ি দিয়ে আটকানো আছে স্যার, তাহলে এটা ভাঙবে কেমনে? এইখানে মাঝ বরাবর আস্তে আস্তে একটা বিভাজন সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে? বিভাজনের সৃষ্টি হবে। সৃষ্টি হয়ে এই যে তন্তুগুলা, স্পিন্ডল যন্ত্রগুলা, এই স্পিন্ডল যন্ত্রগুলা কি হবে? আস্তে আস্তে ছিঁড়ে যাবে। তন্তুগুলা ছিঁড়ে এই 2টা কোষ কি হবে? আলাদা হয়ে যাবে, বিভাজিত হয়ে গেছে, একজন একজন থেকে দূরে সরে গেছে। দূরে সরে যেয়ে কি করবে? স্বতন্ত্রভাবে আবার দেখো, স্বতন্ত্রভাবে 2টা নিউক্লিয়াসের সৃষ্টি হবে। স্বতন্ত্রভাবে কি হবে? 2টা নিউক্লিয়াসের সৃষ্টি। এই জিনিসটাই হচ্ছে হলো সাইটোকাইনোসিস। একটা কোষ থেকে
দুইটা কোষ হবে, এবং এর সাথে আমরা মনে রাখবো উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে না। এই যে আমি সবুজ কালার রাখছি, উদ্ভিদের রং কি সবুজ, এই উদ্ভিদের পাতার মতো করে আমি আঁকলাম সবুজ কালার দিয়ে। এইটা হলো তোমার কি, কোষ প্রাচীর। সাধারণত এটা কাজে থাকে, উদ্ভিদে থাকে। কোষ প্রাচীরটা কোত্থেকে তৈরি হবে, তোমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে, ফ্লেগমোপ্লাস্টের কথা, তারপরে হচ্ছে তোমার পেকটিনের কথা। এইসব পদার্থ জমা হয়ে তোমার কোষ প্রাচীরটা গঠিত হবে। তাহলে প্রথম থেকে বলি, আমি শুরু করছিলাম একটা কোষ থেকে, শেষে আমি কয়টা কোষ পাইলাম, দুইটা কোষ পাইলাম। এই দুইটা কোষ কি করলো, একটা থেকে দুইটা হলে, এবং মনে রাখবা দুইটা কোষের যে গুণাগুণ একদম প্রথম কোষ থেকে এই নতুন দুইটা কোষের গুণাগুণ একই থাকবে, তাই এর নাম সমীকরণিক বিভাজন। এই প্রশ্নটা তোমরা পেয়েছো না? আমি কিন্তু প্রথমে আলোচনা করতে পারতাম এই কথাটা, তখন করি নাই। এখন তোমরা বুঝতে পারবা কেন আমি তখন করি নাই। কারণ হচ্ছে তোমরা এখন বুঝতে পারছো যে প্রথমে যা হয়েছিল তাই রয়েছে, কিন্তু এখন দ্বিগুণ হয়ে ফিরে আসছে। কি হয়ে ফিরে আসছে? খুব সবার পরিচিত একটা কমেন্ট, আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো। এই কোষগুলো তেমন দ্বিগুণ হয়ে ফিরে আসছে, কোষগুলো দ্বিগুণ হয়ে ফিরে আসছে, কিন্তু যা ছিল আগে, যে পাওয়ার ছিল ঠিক ওই পাওয়ার নিয়ে ওরা ফিরে আসছে। এজন্য আমরা বলবো মাইটোসিসকে সমীকরণিক বিভাজন। তার দিয়ে রাখো অনুধাবনের জন্য সমীকরণিক বিভাজন। কেন বলা হয় মাইটোসিসকে অনুধাবনে, এই কোশ্চেনটা আসে যে সমীকরণিক বিভাজন কেন বলা হয়। এই হচ্ছে আমাদের মাইটোসিসের ধাপগুলা শিখলাম। এখন আমরা মাইটোসিস নিয়ে আরেকটু আলোচনা করব, মাইটোসিসের গুরুত্ব, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। খ নাম্বার প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্নে এই প্রশ্নটা আসে। দেখো মাইটোসিসের গুরুত্ব আমরা এখন সহজে পয়েন্টগুলো জাস্ট মনে রাখবো। মাইটোসিসে 1 নাম্বার, দেহ গঠন করা। সবাই একটু বইতে দাগ দিয়ে রাখবা। আর তোমরা এখন শেষ মুহূর্তে যদি পুরা ব্যাখ্যাটা না পড়ো, তোমরা আপাতত কোশ্চেনের যে প্যাটার্ন ওয়াইজ তোমরা অ্যান্সার করবে, এবং এই পয়েন্টগুলা অবশ্যই 11টা পয়েন্টই মুখস্থ করবা। শেষ সময় আমাদের আর কিছু করার নাই। আল্লাহ রব্বি জিদনি ইলমা, আমরা এখন জ্ঞান অর্জন করব, মুখস্থ করব। শেষ সময় আমাদের যা করার আমরা তাই করব। আমরা শর্টকাট বলো, এবং কিছুটা বেসিক নিয়ে আগাইতে হবে। সবকিছু কিন্তু জীবনে শর্টকাটে হয় না ভাই, বেসিক নিয়ে আগাইতে হবে। আচ্ছা, আমরা একটু কমেন্টগুলো দেখি, তোমাদের কমেন্টগুলা কি কি কমেন্ট করতেছো তোমরা। কমেন্ট সেকশন, শাফি মাহমুদ, ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। কোষের বাফার দ্রবণ কিভাবে বানাও, তোমাকে আমি পার্সোনাল ক্লাস নেবো, বুঝছো? আইসো, তোমাকে আমি কোষের বাফার শিখাবো। বাফার দ্রবণ এটা নিয়ে তো অনেক কথা বলতে হবে, আজকে তো সম্ভব না শাফি মাহমুদ। আচ্ছা, বিলওয়াল বলছে VLJI, নামগুলা একবার বললে ভালো হয়। হ্যাঁ ভাইয়া, VLJI ভালো কথা বলছো। এই জিনিসটা আসলে আমার ওই শর্ট ক্লাস তো, শর্ট ইয়াতে ছিল, এই জন্য মনে নেই। এই জিনিসগুলো আমাদের নামগুলো হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। আবার বলছি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এই 4টা নাম আমাদের জানতে হবে। আচ্ছা, ধন্যবাদ বাকি যারা কমেন্ট করছো সকলকে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা, কারণ কোশ্চেন না করে এখন আসলে বেসিক ক্লিয়ার না করে যদি তোমরা, যে বেসিক আসলে আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো না যদিও এই শর্ট টাইমে, কিন্তু আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদেরকে তাড়াতাড়ি এবং কিছুটা তোমরা যাতে প্রিপেয়ার হয়ে যাও এবং ভালো রেজাল্ট করার মতো একটা প্রিপারেশন তোমাদের তৈরি করে দেওয়া। আচ্ছা, এখন আমরা যেটা পড়তেছিলাম, আসো। দেহ গঠন করা, বংশ বৃদ্ধি করা, জননাঙ্গ সৃষ্টি, নিউক্লিয়াস নির্দিষ্ট আকার আয়তন, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা, ক্ষত স্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। এই প্রশ্নটা দাগ দিয়ে রাখো, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। এই প্রশ্নটা তোমাদের অনুধাবন
অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। অনুধাবনে এই প্রশ্নটা আছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বুঝো, কিভাবে টিউমারের সৃষ্টি হয়, কিভাবে ক্যান্সার কোষের সৃষ্টি হয়। এই টিউমার ক্যান্সার নিয়ে আমাদের কিন্তু অনেক জানার ইচ্ছা। আমরা কিন্তু এই টিউমার ক্যান্সারটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আসে বলে যে ভাই এই টিউমারটা কেমনে তৈরি হলো ভাই, অনেকের টিউমার হয়, আবার বলে যে ভাই এটা কি ক্যান্সার না। না, সব টিউমার কিন্তু ক্যান্সার হয় না। টিউমারের দুইটা টাইপ, মেডিকেলের ভাষা সবার জন্য একটু কষ্ট হবে, তারপর মনে রাখবা টিউমারের দুইটা টাইপ, একটা হচ্ছে ভিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। ভিনাইন টিউমার সাধারণত ক্যান্সার হয় না, আর ম্যালিগন্যান্ট টিউমার যেগুলা বলি আমরা সেগুলো হচ্ছে ক্যান্সারিয়াস। আর এই যে প্রক্রিয়াটা, যেই জিনগুলা এই আকামটা করে, যেই জিনগুলার জন্য আমাদের এত বড় ক্ষতি হয়, ওই জিনগুলাকে বলে অঙ্কোজিন। মনে রাখবা, অঙ্কোজিন, যেই জিনগুলা টিউমার তৈরি করে, যে জিনের কারণে আমাদের শরীরে যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, এগুলাকে বলা হয় অঙ্কোজিন। টিউমারটা কে ঘটায়? টিউমারটা ঘটায় হইতেছে ভাইরাসের E6 E7 এই দুইটা জিন। মনে রাখবা, এমসিকিউ অনুধাবন প্রশ্নে আসে যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলতে কি বুঝো, তখন তোমরা লিখবা যে যেই কোষ বিভাজনটা কোষের সংখ্যাটা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি লাভ করে এবং কোষের যে এই যে লিমিটেশন, কতটুকু মাইটোসিস হবে, এটা যদি নষ্ট হয়ে যায়, নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তখনই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে। তখনই মানুষজন বেশি খায় না, বেশি খেলে মোটা হয়ে যায় না, এরকম ব্যাপারটা হয় যে অতিরিক্ত হওয়ার ফলে তোমার উল্টা হিতে বিপরীত, মানে তোমার আরো ক্ষতি হয়ে গেল। এটাকে বলা হইতেছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এবং এখানে দুইটা ভাইরাসের দুইটা জিন, কি নাম? E6 E7। E6 E7 এই দুইটা জিন হচ্ছে তোমার এই কামটা করে, এই আকামটা করে হইতেছে এই দুইটা জিন E6 E7। এখন আসো, আমরা কি শিখলাম মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্বের মধ্যে যেগুলো আছে পয়েন্টগুলো আমরা এখন কি করব, এই পয়েন্টগুলো হচ্ছে মুখস্থ করব। এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, এইটা তোমরা একটু দেখতে পারো কেন হয় এই কথাটা বললো, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। এটা কারণে মাইটোসিস কি করে, হুবহু নতুন কোষ তৈরি করে, হুবহু নতুন কোষ তৈরি করে। আচ্ছা, এই নতুন কোষ তৈরি করার ফলে কি হয়, যা থাকে আগের কোষের, দেহ কোষে যা থাকবে ঠিক সবগুলা কোষই একই রকম হবে। তারপরে হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের এই মাইটোসিস গেল। তো তোমাদের জন্য আজকে আমি মাইটোসিস নিয়ে আলোচনা করলাম। মাইটোসিসটা তোমরা ভালো করে পড়বা, মাইটোসিসের যে কোশ্চেনগুলো আমি বললাম, মাইটোসিসের কোশ্চেনগুলো পড়বা। আমি তোমাদের সাথে মিওসিস নিয়ে আরেকদিন কথা বলবো, কারণ মিওসিসে আমাদের আবার একটা বড় একটা সেশন টাইম লাগবে মিওসিস। আজকের মতো আমি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম, কিন্তু তোমরা অবশ্যই এই পেজের সাথে থাকবে। এই পেজ তোমাদেরকে শেষ সময়ের সর্বোচ্চ সাপোর্ট দিবে, সর্বোচ্চ সাপোর্ট এই পেজ তোমাদের দিবে, এটা আমি বলে দিলাম। ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি, তোমরা এই পেজের সাথে থাকো। HSC 25 শেষ সময়, আর আর পেছনে ফেরা যাবে না, আর সময় নষ্ট করা যাবে না। তোমরা এই পেজের সাথে থাকো, এই পেজ তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। এবং সামনে আমাদের আরো কিছু প্রোগ্রাম আসতেছে, আরো কিছু ক্লাস আসতেছে, সেই ক্লাসগুলোর জন্য অপেক্ষা করো। ইনশাল্লাহ ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে, এবং আমরা চাই তোমাদের ভালো হোক, সেজন্যই আজকে আসলাম। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে।